নমস্কার, আমি সৌভিক, আমার সাথে রয়েছে রাহুল। আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করছিলাম নিজেদের বন্ধু জীবনের অনেক যাপন আমাদের একসাথে, সেটা নিয়ে আলোচনা করতে করতে ঋতুরঙ্গম রাহুলের যে দল, তার জন্মদিন। তো আমরা ভাবলাম যে আমাদের সেই জন্মদিনের সম্পর্কে রাহুলের থেকে কিছু শুনে নিই। তো সেই জন্যই ভাবলাম হঠাৎ করে চলো কিছু একটা, আমি একা কেন শুনবো, তো আমার যারা দর্শক বন্ধু আছে তাদের সাথে শেয়ার করে নিই। তো সেই জন্যই আমাদের এই আজকে উপস্থাপনা। তো আমার সাথে রয়েছে রাহুল, ঋতুরঙ্গমের কর্ণধার। রাহুল, আমার সাথে আছে সৌভিক। নির্বারাকু দৃশ্যান্তন বলে একটি নাট্যদল চালায়। ভীষণ ভালো বন্ধু আর ভীষণই সংস্কৃতি মনস্ক একজন মানুষ, সেটা সব থেকে বড় কথা। হ্যাঁ, এবং সেই জন্যই আমাদের এত ভালো ভাইবস ম্যাচ করে, এত ভালো বন্ডিং আমাদের, এক্স্যাক্টলি তাই। তো যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঋতুরঙ্গম। তো আমরা খুব বেশি ভূমিকা না করে সরাসরি চলে যাব ঋতুরঙ্গমের। প্রশ্ন করবি তো? মানে আমার কিছু জানার আছে, ঠিক আছে? তো আমি ভাবলাম আমি একা কেন জানবো, সেই জানার যে উত্তরটা আমি পাবো সেটা কেননা সবাই জানুক। তো সেই জন্য আজকে আমার এই পরিকল্পনা। তো যাই হোক, তো রাহুল, ঋতুরঙ্গম বয়স কত হলো? 10 বছর পূর্ণ করলো। 11ই নভেম্বর 2015 শুরু হয়েছিল। আজকে 2025, 10 বছর পূর্ণ হলো। গুড। তো আচ্ছা, যখন তুই শুরু করেছিলিস ঋতুরঙ্গম সম্পর্কে, মানে এটা কি হঠাৎ করেই কোনো একদিন মাথায় এলো, নাকি একটা মানে দীর্ঘকালীন ধরে একটা ভাবনা চিন্তা চলছিল, তারপর মনে হলো যে ঋতুরঙ্গম আমি ক্রিয়েট করতে পারি বা কিছু, মানে আসলে ভাবনাটা কোত্থেকে এলো আর কি? ছোটবেলা থেকে না আমি খুব মানে লিখতে খুব পছন্দ করতাম, মানে আমার লেখাটা খুব ছোটবেলা থেকে, কবিতা লেখা এটা ভীষণ ছিল। আর আমি জানি না, মানে আমি খুব একটা বেশি সার্কেলের সঙ্গে কখনোই মেশা, মানে হয় না যে বিরাট একটা বন্ধু বান্ধব বা বিরাট করে, সেটা আমার কোনো কাজই ছিল না। বাট আমার একটা কমফর্ট জোন সব সময় এখনো আছে। সেই জোনের মধ্যে আমি ভীষণ সীমাবদ্ধ থাকতে পছন্দ করি। সেটা আমার দোষও হতে পারে, গুণও হতে পারে। হ্যাঁ, সেটা আমাকে যেমন অনেক কিছু হয়তো মনে হতে পারে যে এটা অনেক শৈশবের অনেক কিছু, অনেকে বলে তুই তো এটাই করিসনি, কিন্তু আমি যেটা করেছি সেটা আবার আমাকে আমার জীবনবোধটাকে বাড়াতে সাহায্য করেছে। মানে এটা আমার মনে হয়, মানে আমার কোনো কিছু না, কারণ এক জীবনে তো সবার দ্বারা সবকিছু করা সম্ভব না। সুতরাং কিছু আমাদের ছেড়ে দিতে হবে, কিছু আমাদেরকে ছেড়ে যাবে, তার মাঝে যেটুকু করার আমরা করে যাব। হ্যাঁ, মানে হয়তো আমি একার মতন করে বেড়ে উঠতে পেরেছি বলে, এবং এমন নয় যে আমি অন্য বিরাট কিছু সংসর্গটাকে উপেক্ষা করতাম বা অস্বীকার করতাম, সেটা নয়, কিন্তু সেটাকে সম্মান জানিয়েই আমি একার মতন করে বেড়ে ওঠার একটা সুযোগ পেয়েছিলাম বলে আমার নিজের কিছু ভাবনা চিন্তাটা তৈরি হয়েছিল। আর অভিনয় করাটার আমার খুব ইচ্ছা ছিল, যেমন একটা মানে হয় ছোটবেলা থেকে সিনেমা দেখতাম খুব, মানে আমার বাড়িতেও সিনেমা দেখার খুব প্রচলন ছিল। মানে তখন দল বেঁধে সবাই সিনেমা দেখতে যেত, এই কালচারটা থিয়েটারে গিয়ে সিনেমা দেখা একদম মানে একদম সিঙ্গেল স্ক্রিনে গিয়ে সিনেমা দেখা তখন। হ্যাঁ, আর তো আমার ঠাম্মাও খুব মানে খুব সিনেমা দেখার পোকা ছিল একটা সময়। মানে সেই সময় উত্তম কুমারের ছবি শুনেছি, ফার্স্ট শো না হলে সেকেন্ড, না পেলে দেখতেই হবে, মানে দেখতেই হবে, দেখে এসে বাড়িতে এসে মানে বকা খেয়েছে, এরকম হয়েছে। তো সেইটা ছিল। এবং আমি বাড়িতে প্রচুর ওই সেই সময়কার মানে স্বর্ণযুগ বলতে আমরা যেটাকে বুঝি, সেই সময়কার প্রচুর ছবি, আমরা সমস্ত বাংলা ছবি দেখা ঠাম্মার সাথে বসে টিভিতে দেখতাম। তাহলে পড়াশোনা করতাম না তেমনটা নয়, পাশাপাশি মানে দুটোকে একদম ব্যালেন্স করে চলার একটা ব্যাপার রয়েছে। আসলে তখন আমরা যে সময়টা বড় হয়ে উঠছি, তখন সত্যিই টিভি দেখাটা বা সিনেমা দেখাটা কিন্তু সেভাবে মানে বারণই করা হতো। এখন যেমন মানুষ তো এখন হাতে মোবাইল সবকিছু দেখছে, একদম মানে জন্মলগ্ন থেকেই অলমোস্ট বাচ্চারা দেখি মোবাইলে কার্টুন দেখে, একদম একদম সেটা আমাদের সময় তো মানে ভাবাই যায়। সবাই আমি তো নাও দেখতে পারি, কারণ এটা ফোন, একটা ছোট স্ক্রিন। কিন্তু আমাদের সময় যেমন হ্যাঁ, এটা মানে একটা টিভি দেখা যাবে না, সেটা একটা রেস্ট্রিকশন নিশ্চয়ই ছিল, বা ছবি দেখা যাবে না, বা যেটা এটা বড়দের এটা ছোটদের, সেটা নিশ্চয়ই ছিল। কিন্তু এমন নয় যে বিরাট কিছু ইন্টেলেকচুয়াল একটা পরিমণ্ডল ছিল, সেটাও নয়, খুব স্বাভাবিক, খুব সাধারণ। এবং সেটা আমি যেটা বললাম, লিখতে পছন্দ করি। তো আমার একটা লেখা ছিল, মানে আমি একটা গল্প লিখেছিলাম। তো তারপরে হঠাৎ করে মনে হলো যে এটাকে আমরা একটা ছবি করব, মানে ভিজুয়ালি এটাকে একটা কিছু দাঁড় করা। আমরা না, আমি মানে তোর একার মনে হলো না, অন্য কেউ ছিল সেই সময়ের সাথে?
হ্যাঁ, এই সময় একটা বলতেই হয়, যে কারণ সেটা না বললে খুব অস্বীকার করা হয় বিষয়টা। আমি লিখতাম, গল্প লিখেছিলাম তখন, এবং সিনেমার প্রতি আমার একটা আগ্রহ ছোটবেলা থেকে ছিল, ঝোঁক ছিল, ভীষণভাবে ছিল, মানে সিনেমার প্রতি ছিল। এবং বাড়িওয়ালি ছবিটা আমি যখন বুঝতাম না ছবির মানে ঋতুপর্ণ ঘোষের বাড়িওয়ালি, একদম, আচ্ছা। তখনও আমি ছবিটা আমাকে খুব টানতো, কেন জানি না টানতো, ঠিক আছে। তো আমি ছবিটা এবং আমি জানি খুব ছোটবেলা থেকেই খুব একটু মানে অফবিট মুভি দেখতাম, আচ্ছা, মানে টিভিতেও যখন দিত, মানে সবসময় তো সেটা মানে মানে বাইরে গিয়ে মানে হলে যখন থিয়েট্রিক্যাল মানে থিয়েটারে গিয়ে ছবি দেখছি, সেটা তো তখন অত অফবিট মুভি স্বাভাবিকভাবে বাচ্চাদের নিয়ে যাওয়া বা কিছু হয় না, কিন্তু টিভিতে কিন্তু আমি দেখতাম অফবিট, আমার খুব টানতো, ঠিক আছে। আমি সো কল্ড কমার্শিয়াল নয় এরকম ধরনের, কিন্তু কমার্শিয়াল ছবি তো প্রচুর দেখেছি, 90s এর কমার্শিয়াল ছবি আমার গুলে খাওয়া, হ্যাঁ, তো সব দেখেছি। কিন্তু অফবিট ছবিগুলো যেন কোথাও অন্যধারা ছবিগুলো তোকে ভীষণভাবে টানতো ছোটবেলা থেকে, এবং এমনটা নয় যে শুধুই অফবিট, সেটাও নয়, কিন্তু সব রকম আমাকে ভীষণ টানতো। মানে আমার মনে হতো যে ওইখানে অ্যাকচুয়ালি আমি আমাকে খুঁজে পেতাম, আচ্ছা, মানে কোথাও যে আমার ভেতরকার একটা সত্তাকে সেটা আমি কোথাও খুঁজে পেতাম। মানে এরা যেভাবে কথা বলে সেই টোনটা যেন আমার ঠিক মনে হচ্ছে যে এইভাবেই আমি কথা বলি, তো এরকম ভাবে। তো তারপরে 2015-তে আমার এক ভাই, তো ও হঠাৎ করে আর কি মানে ওর সাথেই, মানে যেহেতু আমরা খুব ক্লোজ ছিলাম, তো তখন আমরা দুজন মিলেই আর কি প্ল্যানিং করলাম যে আমরা তাহলে একটা কিছু করতে পারি। তখন না এত কিছু মানে ফোন, মানে স্মার্টফোন তো ছিলই না, তো তখন অত জানতামও না, আমি সত্যি কথা টেকনিক্যালি এত বেশি টেকনিক্যাল জানতাম না তো বটেই, কিন্তু সিনেমা মানে ছোট ছবি যে হয়, মানে এই কনসেপ্টটা অতটা জানতাম না, আমি জানতাম না। হ্যাঁ, তো সিনেমা জানি বড় ছবি হয়, কিন্তু ছোট ছবিও যে হতে পারে, বা সেটা কি কি ছবি হয়েছে একটু, এখন তো সবাই খুব স্টাডি করে কাজ করে বা পড়াশোনা করে কাজ করে। আমার কোনো রকম কোনো সিনেমার ব্যাকগ্রাউন্ড নেই, কোনো রকম নেই, মানে সিনেমার ব্যাকগ্রাউন্ড মানে ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ডের কথা বলছি, সেটা নেই, বা বাড়িতেও সেই মানে ব্যাপারটা কালচারাল ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই নেই। মানে যে সিনেমা দেখতে যাওয়ার কথা বলছি, সেটা সম্পূর্ণ একটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে যেরকম মানুষ ছবি দেখতে যায়, শুধু সেই ছবি দেখতে যাওয়ার চলটা ছিল। কিন্তু আমি সেখান থেকে ওই ছবির রসটাকে তুলে নিয়েছিলাম, বা আস্তে আস্তে সেটা গ্রো করেছে নিজের মধ্যে। তো যাই হোক, তখন আমরা দুজন এরকমভাবে মনে করলাম যে চল না কিছু করি, তাহলে আমার তো গল্পটা আছে, তাহলে একটা গল্প ভাবলো আর কি। তখন আমার বাড়ির পাশের একজন ক্যামেরা, তখন বিয়ে বাড়িতে ক্যামেরা করে, তো সেরকম তাকে বলে তখন আমি নিজেই পুরো শর্ট ডিভিশন করা, মানে তখন তো বুঝতাম না এত কিছু, স্ক্রিপ্ট করা, গল্পটা তো আমি এইভাবে দেখাতে পারি না, গল্পটাকে তো আমাকে মানে এইটুকু মানে আমি জানি না, আমাকে কেউ শেখায়নি, কিন্তু আমি ওই সিনেমা দেখার যে একটা অভ্যেস ছিল, তাই জন্য আমি কোথাও গিয়ে ওইটাই হেল্প করেছে, যে বুঝতাম যে গল্পটা যখন আমি একটা মানে এটা একটা ফ্রেম তৈরি হবে, হয়তো তখন অত কিছু বুঝতাম না, মানে টেকনিক্যাল টার্মস গুলো জানতিস না, কিন্তু জানতাম না, বিষয়গুলো যেভাবে হতে পারে এবং আমি কি চোখে দেখছি সেটা, তারা কিভাবে কথা বলছে, কিভাবে আমি ওই গল্প থেকে ডায়লগগুলো লিখতে হচ্ছে, কিভাবে বলছে সেই চরিত্রগুলো, এইগুলো করে, এবং কোন সিন একদম সিন লিখে এই সিন, তারপরে এই সিনটা হবে, তো এইভাবে আমি করেছি কোনোভাবে। তো সেটা হয়েছিল, তো সেটা খুবই টেকনিক্যালি খুবই পুর, স্বাভাবিক, কিন্তু প্রথম কাজ, হ্যাঁ, কিন্তু প্রথম কাজ করে, হ্যাঁ। তো তারপরে ওই ছবিটা যখন অনেকে দেখেছিল, মানে ছবিটা যখন হলো, তখন কি ঋতুরঙ্গম তৈরি হয়ে গেছে না? তখন আর কি এই আমার না ছোটবেলা থেকে এটা খুব ছিল যে আমি জানি না, মানে কোথাও আমার একটা নিজস্ব দল, মানে এরকম একটা আমার নিজস্ব একটা সংগঠন হবে আর কি ইচ্ছে ছিল ভেতরে, কিন্তু আমি একেবারেই লিডারশিপ মেন্টালিটি, আমার মানে মেন্টালিটি বলবো না, লিডারশিপ মানে এবিলিটিটাই আমার ছিল না, মানে ওটাকে সঠিক টার্মে কি বলবো আমি বুঝতে, শব্দটা মনে আসছে না, মানে ওই নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা, সেটা আমার আছে বলেই আমি জানতাম না, কারণ আমি সবসময় জানতাম যে আমি খুবই শান্তশিষ্ট গোবেচারা ক্যাবলা চরণ, মানে হ্যাঁ, মানে আমি স্কুলে পড়াকালীনই সবসময় খুবই শান্ত, মানে যেই পড়াটা আমি জানতাম, টিচার যে প্রশ্ন করতো তার উত্তরটা আমি জানতাম, তা আমার হাত তুলে আর বলার সাহস ছিল না যে আমি জানি বা আমি বলবো। এখন এত বকবক করি, এখন প্রচুর বকতে হয়, কিন্তু আমি একেবারেই শান্তশিষ্ট ছিলাম। আমি এটাই ভেবে মানে মানে এটাও কোথাও কেউই আমাকে আমার এই কাজের দিক থেকেও কখনো কোনো রকম কোনো এনকারেজমেন্ট কোনো দিক থেকেই পাইনি। যখন আমি 8, 9, 10-এ এরকম সময় পড়তাম, তখন একবার খুব বাড়িতে খুব করতাম যে
আমি অভিনয় করব, মানে যত যত নিউজ পেপারে বাড়িতে যা আসতো সেগুলো থেকে থেকে লিখতাম যে অভিনেতা অভিনেত্রী চাই, থাকে না প্রচুর ফেক থাকতো। যাই হোক, তখন তোরা তো বুঝতে পারবো, প্রত্যেককে ফোন করতাম। তারপরে তোর ন্যাশনাল অ্যাওয়ার্ড যত দেওয়া হতো আমি প্রত্যেকটা ডায়েরিতে লিখে রাখতাম ছোটবেলা থেকে, ঠিক আছে। সেখান থেকে আসলে বীজ বপনটা হয়েছিল। হ্যাঁ, আমি লিখলাম, ওটার প্রতি আমার একটা আলাদা একটা ট্র্যাকশন ছিল একদম। আর বাংলা ছবি বড্ড ভালোবাসি, তো আমি সব ন্যাশনাল অ্যাওয়ার্ড আমার পুরো খাতা, আমার ডায়েরিটা এখনো আছে, আমি পুরো প্রত্যেক সাল অনুযায়ী আমি পুরো লিখে রাখতাম। তারপরে আবার ফিল্মফেয়ার কোনোদিনও লিখিনি, কারণ তখন তো ফিল্মফেয়ার বাংলাতে হতো না। 2013-তে সম্ভবত প্রথম ইস্ট যেটা হয়, ফিল্মফেয়ার ইস্ট বাংলা, আবার সেখান থেকে ওই ফিল্মফেয়ারটাও লেখা শুরু করেছি। তো সেটা হতো। তো আমি ওই ছবিতে যাই 2015-তে, স্বপ্ন দেখবো বলে নামে একটি ছবি বানালাম। ওটা অ্যাকচুয়ালি মানে মানে কিছুটা আমার নিজের মানে ভেতরকারই একটা দর্শন দিয়ে তৈরি। তারপরে সেটাকে আমরা ইউটিউবে আপলোড করলাম। আমি করার আগে আর কি, যখন আমি ছবি শুটিংটা করছি, মানে ওই 11ই নভেম্বর 2015, যে দিনটা আমি ঋতু রঙ্গমের জন্মদিন বলে মানি, সেদিনটা কিন্তু আমি ছবির শুটিংটা শুরু করেছিলাম। আচ্ছা, তার আগে আমি শ্রুতি নাটক, কবিতা বিভিন্ন জায়গাতে করতাম, মানে বিভিন্ন জায়গাতে আমি করতাম, সুযোগ পেতে করতাম। আমি কলেজে পড়ি, হ্যাঁ, হৃদয়পুর শ্রীজাতে আমি তখন কাজ করছি, হ্যাঁ, শ্রুতি নাটক করি, অনেক শিখেছি, যথেষ্ট শিখেছি। কারণ আলাদা করে আমার কোনো কিছুরই, কবিতা শেখার বা সিনেমা হোক, অভিনয়, কোনোটাতেই আমার কোনো সত্যি ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড ছিল না। কিন্তু ওই যে কলেজে যখন আমি উচ্চ মাধ্যমিক, মানে আমার মনে হয় যে এই সমস্ত জিনিসগুলো তো মানে কি বলতো, মানে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, যে তুই কত প্র্যাকটিস করছিস, তাই না? মানে একাডেমিক্যালি একটা হয়তো প্রয়োজন হয়, সেটা আমরা করতে করতে শিখে নিই, কিন্তু কতটা প্র্যাকটিস করছি সেটা খুব মানে ইম্পর্টেন্ট। আমি অনেক কথা বলতে একসাথে বলে ফেলছি, অনেক রকম ভাবে নন লিনিয়ার হয়ে যাচ্ছে। আমি জানি না দর্শক কথাটা বুঝবে, কারণ যেহেতু আমি তোর সাথে বলছি, মানে হয় না যে বন্ধুর সঙ্গে আড্ডা মারলে অনেক রকম কিছু হয়। তো ওই আমি যখন উচ্চ মাধ্যমিক দিলাম, তখন আমি নিজের তাগিদেই ছুটে গিয়েছিলাম একটি মানে থিয়েটার গ্রুপে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। তো সেটাও কিন্তু রাস্তায় পোস্টার দেখে, আচ্ছা হ্যাঁ, তো সেখানে ছুটে গিয়েছিলাম, বারাসাত কাল্পিক। সেখানে আমি যথেষ্ট শিখেছি বলেই মনে করি, মানে বিভিন্ন ওয়ার্কশপ করা অনেক বছর ধরে। তো তারপরে যখন এই ছবিটা বানালাম আমি, বানানোর পর সেটা ইউটিউবে আপলোড, যখন এই প্রথম দিনের কথাটা বলছিলাম 11ই নভেম্বর, ওই দিন একদম মানে প্রথম সিনটাই ছিল, তখন আমি নাচ শিখছিলাম কাত্থাক এবং রবীন্দ্রনাথ। আচ্ছা, তখন ওই নাচ শেখারও আমার একটা দীর্ঘ, মানে সেটা নিয়ে কথা বললেও একটা দীর্ঘ মানে ইতিহাস আছে, একদম শুনবো আমরা। হ্যাঁ, তো যাই হোক, সেটা আবার সুযোগ হয়েছিল বলে তখন শুরু করেছিলাম। এবং মানে ওপেনিং সিনটাই ছিল, ওপেনিং সিন ছবিটারও ওপেনিং সিন, হ্যাঁ। আর আমরা ছবিটার প্রথম শুটিংটাও শুরু করেছিলাম, ওই প্রদীপ ছিল চারিদিকে, একদম দীপাবলির পরের দিন ছিল, মানে দীপাবলি মানে কালী পুজোর পরের দিন, দীপাবলি আর কি। তো ভোরবেলা আমরা শুটিং করেছিলাম, আর ওই প্রদীপ প্রজ্বলন করে টোরের পুরোটা, মানে ওই জায়গাটা আমি মনে করি যে ওই দিন ঋতুরঙ্গমের শুরু। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে দলের নাম ঋতুরঙ্গম, কারণ হচ্ছে যে আমি এই সিনেমার কে ভালোবাসাটা, সেটা ঋতুপর্ণ ঘোষের ছবি দেখে। আচ্ছা বেশ, সেটা আমি সেখান থেকে কি ঋতুরঙ্গম একদম, সেটা আমি প্রথমেই মানে এইটুকু আমি বুঝতেই পেরেছি যে আমি ওই মানুষটার ছবি দেখেই ছবিটা আমাকে বেশি টানে। মানে আমি ওই মানুষটার, তারপরে তো 2013-তে উনি চলে গেলেন, তো সেটা আমার কাছে ভীষণ শকিং, স্বাভাবিক। তো সে মানে আর কিছু হতেই পারে না, মানে ওই মানুষটাকে ছাড়া আর কিছু হতে পারে না, মানে আমি যে একটা কিছু নতুন করে শুরু করব, তো সেটা তো তখন সেই জন্য ঋতুরঙ্গম প্রথম দিনই ওটা আমি নাম ঠিক করে একদম করলাম। তারপর ইউটিউব চ্যানেল একটা করা হলো, সেখানে ওটা আপলোড করলাম। তারপর ওটা বিভিন্ন, তখন ফেসবুক করছি, তখন আমি মোটামুটি যারা ছবি বানায় বা এরকম কয়েকজন পরিচিত ছিল যারা ফেসবুকে আছে, তাদেরকে বা সাধারণ মানুষ তাদেরকে পাঠিয়েছিলাম, তাদের খুব ভালো লেগেছিল, মানে সেটা খুব মানে ভালো লাগার একটা জায়গা, এটা ইন্সপিরেশন, খুব ইন্সপিরেশন। হ্যাঁ, তারপরে আবার একটা গল্প লিখলাম, তারপরে গোধূলি হলো, এইভাবে পরপর কি কাজ হয়েছে এখনো পর্যন্ত ঋতুরঙ্গম? 12টা হয়ে গেছে শর্ট ফিল্ম। কিন্তু প্রথমের কাজগুলো হয়তো খুবই মানে টেকনিক্যালি পোর বা কিছু হতেই পারে, আসলে সেটা না হলে বোধহয় পরেরগুলো এত ভালো একদম হতো। পরের কত ভালো আমি জানি না, কিন্তু পরের কাজগুলো যে মানুষ ভালোবেসেছে এবং মানুষের ভালো লেগেছে,
সেটা প্রথমের কাজগুলো না হলে হতো না, কারণ আমি তো বারবারই বলছি আমি শেখার কোনো সুযোগ পাইনি, আমি এখনো শিখছি। মানে এখনো শিখছি মানে কি, মানে বহু বছর শিখবো আর কি, মানে বিন্দুমাত্র আমি জানি না ফিল্ম, মানে এটা নিয়ে বলাটাই এই যে আমি কথা বলছি এটা সম্পূর্ণ আমি ঋতুরঙ্গম আমার একটা সন্তান তাকে নিয়ে কথা বলছি, মানে আমি একটা ফিল্ম বানাই আমার একটা বিরাট স্কিল আছে এইসবের কোনো প্রশ্নই ওঠে না, মানে সেই জায়গায় আমি একেবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঋতুরঙ্গম, একদম সিনেমা দিয়ে ঋতুরঙ্গমের শুরু আর কি সেইটা। তারপরে আমরা ওই যারা প্রথম গোধূলিতে যারা কাজ করলো তাদেরকে নিয়ে তখন আমি কলেজে পড়তাম, কলেজের কিছু বন্ধু বান্ধব তারা একসাথে মিলে তখন একটা গ্রুপ ফর্ম করলাম। তখন আমরা রেগুলার বেসিসে, মানে আমার যেহেতু ওই সরি আমার যেহেতু ওই শ্রুতি নাটক কবিতা এগুলোর একটা মানে একটা কালচার আমরা, আচ্ছা মানে একটা কথা, ঋতুরঙ্গম কি শুধু সিনেমাই করে না, পাশাপাশি অন্যান্য অ্যাক্টিভিটিসও আছে, মানে থাকলে কি মানে সারা বছর আমরা অন্যান্য অ্যাক্টিভিটিই করি, মানে কবিতা শ্রুতি নাটক, কিন্তু মানুষ ঋতুরঙ্গম বললে প্রথমে ঋতুরঙ্গম ফিল্ম ফেস্টিভ্যালটাকেই বোঝে এখন। হ্যাঁ ঠিক, একদম ঠিক, একদম মানে ঋতুরঙ্গমের পরিচিতি ফিল্ম ফেস্টিভ্যাল মানে এটা একটা আলাদা বিষয় আর কি, হ্যাঁ সেটা সম্পূর্ণ একটা আলাদা ভালো বিষয়। হ্যাঁ সেটা হয়েছে 2018-তে, মানে সেটা একটা প্রথম ফেস্টিভ্যাল কি 2018? হ্যাঁ মানে ওই যে আমি তখন ছোট ছোট ছবি বানাচ্ছিলাম তখন, হ্যাঁ এইটা মাথায় এলো কি করে, যেটা মানে নতুন উৎসব করবে একটা চলচ্চিত্র উৎসব, এইটা কি করে মাথায় এলো? হ্যাঁ আমি যে নতুন ছোট ছোট ছবি বানাচ্ছিলাম সেই ছবিগুলো তখন দু একটা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হলো, তখন কিন্তু ওটাই কিন্তু আমার প্রথম মানে হোয়াট ইজ ফিল্ম ফেস্টিভ্যাল, মানে ফিল্ম ফেস্টিভ্যাল হয়তো জানি, মানে শুনেছি, মানে তোমার তোর ইয়ে করা মানে যাওয়া ওখানে যে মানে প্রেজেন্ট থাকা, সেটা কিন্তু আমার ওই প্রথম ধর আমার ছবি মানে সিলেকশন হলো, দেন আমি গেলাম তখন দেখলাম। তো তখন আমার ছবিগুলো যখন এরকম 2-3টে বানালাম তখন, এবং খুবই মানে কোনো বাজেট ছিল না তো, মানে একটা স্কলারশিপের টাকা পেতাম এতে কলেজে, সেইটার দিয়ে আমি বানাতাম এবং আমি টিউশন পড়াতাম। আমি একদম মাধ্যমিক দেওয়ার পর থেকেই বাচ্চাদের পড়াতাম, সেই টাকাগুলোকে জমিয়ে করতাম আর কি, কারণ আমার তো আলাদা করে আর কিছু ছিল না, আমার এটাই আমার আনন্দ, এটাই সব। তো হচ্ছে যে এটা করতাম, সেই জন্য অনেক সময় হচ্ছে অনেক কাজগুলো মানে যা হয় মানে বাজেট নেই তো, তারপরে নিজে ধরে এডিট করা, মানে সবই শিখে গেলাম একটু করে। ঠিক। তো সেখান থেকে মনে হলো যে আমার এই ছবিটা যেরকম বানাচ্ছি, তো এরকম তো আমার মতন আরো অনেকেই ছবি বানায়। এটা হলো আসলে একটা ফেস্টিভ্যাল আমার ছবি সিলেক্ট হলো না, আচ্ছা হলো এই জায়গা থেকে, ঠিক আছে। সেইখানে মাত্র মানে প্রচুর ছবি সাবমিশন হয়েছিল, তার মধ্যে মাত্র 8টা ছবি এরকম মানে সিলেকশন হয়েছিল আর কি, তো আমার ছবিটা হলো না। তখন আমি ভাবলাম যে তাহলে তো এরকম মানে তার মানে তো সত্যি ফেস্টিভ্যালের খুব দরকার, কারণ এই যে ছোট ছবি হলো না সেটা মেরিটেই হয়নি, হয়তো নিশ্চয়ই ওই ছবিগুলো অনেক ভালো ছিল, সেটা নিয়ে কোনো কথা না, কিন্তু আমার মনে হলো যে এই যে আমার মতন আরও ছবি বানাচ্ছে আরও অনেকে, কারণ দেখতে পেলাম তো যে আরও ছবি হচ্ছে, ভালো ভালো ছবি হচ্ছে, তো এগুলোর তো একটা প্লেসমেন্ট দরকার, একটা প্ল্যাটফর্ম দরকার, মানে দেখাবে কোথায়, বড় ছবি মানুষ হলে রিলিজ করতে পারে কিন্তু ছোট ছবি তো সেই জায়গা নেই, তো তাহলে তো নিশ্চয়ই এটা দেখানো দরকার, তাহলে আমরা তো একটা মানে আমরা মানে কি আমি আর কি মানে করতে পারি আর কি। তো তখন করলাম, তো প্রথমবার বেশ ভালো রেসপন্স, মানে ভারতবর্ষে বাংলা থেকে ছাড়াও প্রথমবারও বোধহয় বাইরের ছবি ছিল, মানে অন্য স্টেটের ছবি ছিল। প্রথম বছর আমার মনে আছে যে শিলা ম্যাম এসেছিলেন, মানে বিখ্যাত তথ্যচিত্র নির্মাতা, তো প্রথমবার ম্যাম মানে একদম ফেসবুক থেকে, ওই আমার ভাই তখন ও আর কি ওই ফেসবুকে প্রথম দেখেছিল যে দেখ একে বলতে পারিস, মানে এনাকে বলতে পারিস, হ্যাঁ যে উনি এরকম। তারপর দেখলাম ওনার মানে জানতাম না, আমি চিনতাম না ওনাকে, তারপর যোগাযোগ হলো, তারপরে তো ভীষণই আত্মীয়তার মতনই আর কি, সেটা অনেক কিছু শিখেছি। তো এবং আর শান্তনা ম্যাম এসেছিলেন, তাকে তো আমরা ভীষণ ভালোভাবেই চিনি টেলিভিশনে বা চলচ্চিত্রে, তো আমি ভাবতেই পারিনি যে আমার ডাকে তারা আসবে, ঠিক আছে। এবং বারাসাতে, মানে সাউথ কলকাতা থেকে বারাসাত বলতে এখনো লোকে মফস্বল শব্দটা ব্যবহার করে, তো শহরতলি বলি আর যাই বলি না কেন, তো এত দূরে আসা, সেটা হয়ে গেল আমরা সবাই মিলে যে কজন আমরা তখন বললাম ওই বন্ধু বান্ধবরা কয়েকজন ছিল আমাদের সঙ্গে, মানে সেটা মিলে আমরা অ্যারেঞ্জ করলাম, বেশ ভালো রেসপন্স। তারপরে 2019 সুদেশনা ম্যাম এলেন, দোলন রায় এলেন, তারপরে এরকম মানে তার সঙ্গে সঙ্গে আমরা তোর ফিল্ম নিয়ে বিভিন্ন আলোচনা করা, এগুলো আমি আস্তে আস্তে করতে থাকলাম।
আস্তে আস্তে এইভাবেই আর কি মানে, এবং এই যে এত মানুষ এলেন 2019-এ জেঠু এলেন, মানে আমি 2018 ফেস্টিভ্যাল করেছিলাম, তারপরে 2019-এ আমাদের ফেস্টিভ্যালের আগেই আমার জেঠুর সঙ্গে আলাপ হলো, মানে অসীম বোস, যিনি বিখ্যাত মানে চিত্রগ্রাহক, তো উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রগ্রাহক। কিন্তু জানি না মানে এই মানুষগুলোকে নিয়ে তো খুব কম কথা হয়, মানে তারা যা কাজ করেছেন সে তো তার ব্যাপ্তি বিরাট। কিন্তু আমি জানতামই না যে জেঠু আমার পাড়ার। হ্যাঁ, তো সেইভাবে জেঠুর সাথে আলাপ হলো, তো দেখলাম জেঠু আমার পরিবারের সবাইকেই চেনে, এরকম একটা ব্যাপার। তো এরকম ওই রকমের মানে এই প্রথম আমার কোনো জাতীয় পুরস্কার প্রাপ্ত ফিল্ম পার্সোনালিটির সাথে আমার প্রথম আলাপ, মানে সে যে আমার কি আনন্দ ছিল যে একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত মানুষের সঙ্গে আমি প্রথম কথা বলছি, যেটা বলছে আমার ওনার বাড়িতে আসতে, পরম পাওয়া, এটা পরম পাওয়া। তো ওই যে আশীর্বাদের হাত মাথায় উঠলো, তারপর এখনো চলছে। এবং এই যে দিনে দিনে এত মানুষ, মানে তারা মানে এটা ঋতুদা ছাড়া হয় না, মানে আমি তো ঋতুরঙ্গম বলি, আমি আমার নয়, মানে এটা আমি খুব ফিল করি, কারণ ওনার নামে দলটা বা কিছু বা ফেস্টিভ্যালটা তো ওনার জন্মদিন উপলক্ষে আমার অগাস্টে করা, কিন্তু এটা ঋতুপর্ণ ঘোষের আশীর্বাদ ছাড়া, বা আমার মনে হয় কোথাও গিয়ে মানে হয় না যে একটা হ্যাঁ অদৃশ্যভাবে আছেন, আমি সেটাই ফিল করি, মানে সেটা ছাড়া আমার কোনো ক্ষমতাই নেই। এই যে নেতৃত্ব দেওয়া, এবং আজকে এই 8 বছর হয়ে গেলে বা 9 বছর হবে, যে আজকে ইন্টারন্যাশনালি 9 বছর মানে ফিল্ম ফেস্টিভ্যালে 9 বছর হবে, এই আমরা 8 বছর কমপ্লিট করলাম। এবং এই যে এবছরও ভারতবর্ষের টপমোস্ট ফিল্ম ফ্যাটার্নিটির লোকজন এসেছিলেন, মানে তাবড়ো লোকজন যে এসেছিলেন, মানে সেটা আমার ডাকে এসেছিলেন, আমি সত্যি খুব ব্লেসড, মানে এটাতে খুব মানে এই প্রাপ্তিটা, মানে যার সাথে ঋতুপর্ণ ঘোষের নাম জড়িয়ে আছে সেখানে তারা এসেছেন, মানে সেটা তো তার জন্য এসছে, আমার জন্য তো নয়, মানে এইটা তো একমাত্র ঋতুপর্ণ ঘোষের মেমোরিতে এই ফেস্টিভ্যাল একমাত্র, হয়তো আমার ক্ষমতা নেই, আমার ফিনান্সিয়াল মানে ইয়ে হোক বা যাই হোক, মানে সমস্তটা নিয়ে বা সবকিছু অনুকূল না হওয়া সত্ত্বেও তারা এলেন আস্তে আস্তে। আমার তো অনেকটা ডেভেলপ করেছি 2018 থেকে 2025 অব্দি, প্রথম নিজে টাকা উত্তরোত্তর বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, তাও তো মানে এই যে হয়েছে, তো সেখানে যে তারা এসেছেন এবং ভালোবেসেছেন, আসে তো সবাই, এটা আমার কাছে খুব প্রাপ্তি, যে একটা অনুষ্ঠানে, আমরাও তো বিভিন্ন অনুষ্ঠানে যখন যাই, যে আন্তরিকতা নিয়ে আসেন, যে ভালোবাসা আমাদের ছড়িয়ে দিয়ে যান, সেইটা না মানে, এবং তাদের সাথে যোগাযোগটা কখনো নষ্ট হয় না। ঠিক, তো এইটা খুব পেয়েছি, মানে এইটাই আমাকে সমৃদ্ধ করেছে। বলছিস না যে ওই যে এইটা আমার যেহেতু কোনো ফিল্মে, মানে এটাই বোধহয় তোকে মানে মোটিভেট করে যে তুই কাজটা করে যাচ্ছিস, একদম তোর যে কাজের মোটিভেশন বোধহয় এখান থেকেই পাওয়া। একদম, এই যে আমার ইনস্টিটিউশনাল কোনো ব্যাকগ্রাউন্ড নেই ফিল্মের বলি, পরে আমি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করেছি 2-1টা, কিন্তু এই মানুষগুলোর সংস্পর্শে এসে এদের সাথে মানে দীর্ঘ কথোপকথনের মাধ্যমে এদের সিনেমা নিয়ে এরা সবসময় আলোচনা করতে গিয়ে, এদের সাথে বসে ছবি দেখা, হ্যাঁ, এত 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 এবং ফেস্টিভ্যাল করতে গিয়ে প্রচুর ছবি জমা পড়ছে, বিভিন্ন ভালো ভালো ছবি, মানে তখনই তো মানে মনে হয় যে চারিদিকে কি হচ্ছে, সিনেমা তো ওই সমাজের প্রতিরূপ না, এবং মানুষ কিভাবে বানাচ্ছে, মানে ধীরে ধীরে সেই বিবর্তনটা এই লাস্ট 8-9 বছরে, যে প্রথম যেরকম ছবি আসছে, তারপরে আরো কত টেকনিক্যালি সাউন্ড হয়েছে, সেই ব্যাপারগুলো থেকে তো আমি শিখছি। আমার তো ফেস্টিভ্যালে মানে আমার ফেস্টিভ্যালটা থেকে তো আমি নিজে শিখছি যে এত ভালো ভালো কাজ দেখাতে, মানে শিখতে শিখতে কাজটা করা একদম। আচ্ছা, এই যে 10 বছর হয়ে গেল, 10 বছর সেই মানে শুরুর দিনের কথা মনে পড়ে, মানে যখন ধর মানে দেখ শুরুর দিকে কোনো কিছুরই তো সেভাবে কিছু থাকে না, মানে একদম শূন্য থেকে শুরু করা যাকে বলে, তো সেই সময়কার কথা, মানে একদম শুরুতে যেভাবে শুরু করেছিলিস, মানে তার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড তো খুব বেশি স্ট্রং ছিল না, তো সেটাকে সেইভাবে কাজ করা, তো সেইটার সম্পর্কে যদি একটু বলিস, মানে শুরুর দিকের জাস্ট ছোট করে মানে কয়েকটা কথা যদি। মানে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড তখনও ঠিক ছিল না, এখনও ঠিক নেই, কিন্তু এখন আগে লোকজন কম ছিল, হ্যাঁ, এবং বহু মানুষ ছিল, তারা আবার বেরিয়ে গেছে, সেটা যে কোনো কারণে, সেটা সব জায়গায় হয়, আসা যাওয়া লেগেই থাকে, হ্যাঁ। এবং ইয়াং জেনারেশনের আমি কাউকে পাই না, আচ্ছা, এটা খুব হয়, মানে যেহেতু আমাদের শুধু সিনেমা নয়, কারণ আমাদের মূলত সারা বছর আমরা কবিতা, শ্রুতি নাটক এই ধরনের কাজগুলো করি, সেগুলোতে ইয়াং জেনারেশনের খুব একটা আমি অন্তত আমার বয়সী বা আমার থেকে ছোট তাদেরকে পাই না। যখন কোনো ফিল্মের ধর শুটিং করলাম, এবার সিনেমার তো আমি ওরকমভাবে বিশ্বাসী নই যে আমাকে, ওই কন্টেন্টে বিশ্বাসী নই যে আমাকে পরপর প্রচুর ছবি বানাতে কাজ করতে হবে বা কিছু ভাবে ইউটিউবে দিতে হবে, বা এখন তো এইটা তো লাস্ট
4-5 বছরে ধর এতটা বেশি হয়েছে, কিন্তু আমি এটা মানে এটা আমি ভাবিও না এবং আমি অতটা বেশি মানে এটা নিয়ে ওরিডও নই। আমি মানে আমার কাজটা কম হোক কিন্তু সেটা খুব কোয়ালিটির কাজ, জানি না কতটা কোয়ালিটির কাজ করতে তবুও পেরেছি, মানে নিজের কিন্তু দিক হ্যাঁ, থেকে চেষ্টা ভাবনা করি। চিন্তা থাকে না যে অন্তত নিজের বিশ্বাসটাকে যেন বিশ্বাসের সাথে কম্প্রোমাইজ না করতে হয়, ঠিক এইটা। তো সেই জন্য এখন আমার দলের সব থেকে প্রাপ্তি আমার দলের সদস্যরা, কারণ তারা আমাদের দলের 90% কি 95% সদস্যরাই মহিলা। বাহ। এবং তারা একটা বয়সের, তারা কিন্তু 40-45 বা তার বেশি, এরকম 50 এরকম সব বয়সের। এটা আমার কাছে খুব আনন্দের মনে হয় যে তারা নিজেদের মানে এই বয়সের মহিলারা তারা নিজেদের সমস্ত কাজকর্মকে গুছিয়ে রেখে, সংসার সামনে রেখে তারা ঋতুরঙ্গমকে ভালোবেসে এই যে আমাদের সঙ্গে কাজ করে। এবং আমি যে তাদের সব থেকে ছোট হয়ে বয়সে তাদের একটা মানে তাদের কাজগুলোকে কোথাও মানে রিপ্রেজেন্ট করার একটা প্রতিকৃত হয়ে দাঁড়াই, সেটা আমার কাছে প্রাপ্তির। মানে সেটা আমি কিছু ওদের দিচ্ছি না, কিন্তু আমি বলতে চাইছি যে ওই মানুষগুলোর কাজগুলোকে আমি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পৌঁছে দেওয়া বা সব জায়গাতে রিপ্রেজেন্ট করার যে একটা নেতৃত্ব দেওয়ার যে একটা জায়গায় আমি দাঁড়াচ্ছি, সেই প্রাপ্তিটা আমার কাছে বিশাল। এবং আমার মনে হয় যে এটাও মানে এটা আর একটা বিষয় মানে আজকে তো ধর মোটামুটি ঋতুরঙ্গম ফিল্ম ফেস্টিভ্যাল মানুষের কাছে পৌঁছে গেছে, একটা সাকসেসফুল একটা জায়গা আছে। আচ্ছা, এই সাকসেসটার ইউএসপি কি, মানে তোর কি মনে হয় যে মানে এই যে মানুষ ভালোবাসছে, একটা সাফল্য এসছে, এর মানে কেন এটা সাফল্য এসছে? তার কারণ এটাকে আমি প্রথমত এই উৎসবটাকে প্রথমত যেহেতু আমি ঋতুদার জন্মদিন মানে জন্মদিন সেলিব্রেট করি, আমি উৎসব ফেস্টিভ্যাল এই ছবি আসতে হবে, আমি নিজে কমার্সের ব্যাকগ্রাউন্ড জানিস, আমার পড়াশোনা সবটাই, কিন্তু আমি জীবনে একেবারেই ক্যালকুলেটিভ নই, নিজের জীবনেও নই। কারণ নিজের জীবনে ক্যালকুলেটিভ হলে আমি অন্য কোনো প্রফেশনে থাকতাম, তারপরে এটাকে করতাম। কিন্তু আমি অন্য যে কাজটুকু করি সেটা খুব মানে সেটা দিয়েই, সেই সামান্যটুকু দিয়েই আমার চলে যায়, কিন্তু আমি এই কাজটার সঙ্গে কম্প্রোমাইজ করতে পারি না। কিন্তু এই কাজটা থেকে আমার ন্যূনতম কোনো কিছু পাই না, বরং উল্টে আমার যায়। কিন্তু সেই যে আমার হয়তো পাসটা বলতে মানে অর্থে পাই না, কিন্তু বিরাট কিছু পাই, সেই প্রাপ্তিটা আমার কাছে বিরাট। তো হ্যাঁ, কি বলছিলি? সাকসেসের ইউএসপি। তো সেই জন্য আমি জানি না সাকসেসের ইউএসপি, আমি এটাকে যে বললাম ঋতুদার জন্মদিন হিসেবে মনে করি, জন্মদিন সেলিব্রেট করি। এবং আমার কাছে যে ছবিগুলো আসে, যে পরিচালকেরা আসে, আমি মনে করি যে এটা তাদের উৎসব। আমি কখনোই এটাকে মানে উৎসব মানে তো সবাই, আমি একবার একজনকে বলেছিলাম, মানে প্রত্যেকবারই ফেস্টিভ্যালের হওয়ার পর সমস্ত পরিচালকেরা যারা আসে তারা সবাই ফোন করে বলে যে এত ভালো লেগেছে, এত আন্তরিক এই সেই। তখন না যে না, কিছু একটা কথাতে আমি বলছিলাম ওনাকে যে আমি বোধহয় খুব একটা প্রফেশনাল নই, কারণ আমি মানে আমি চেষ্টা করি বারবার করে তাদেরকে, মানে আমি নিজে অ্যাজ আ ফিল্ম মেকার যখন আমি অন্য কোনো ফিল্ম ফেস্টিভ্যালে যাই বা আমার ছবি থাকে, আমি দেখেছি যে তাদের মানে আমি কোনো কিছুতে করছি না, কম্পেয়ার করছি না, কিন্তু আমি সেসব বলতেও চাই না, কিন্তু আমি চেষ্টা করি আমার ফেস্টিভ্যালে যারা থাকে, যাদের ছবি থাকে, তাদেরকে একটু আলাদা করে ভালোবাসার। অন্তত হয়তো আমি বিরাট কিছু তাদেরকে দিতে পারছি না, কিন্তু তাদেরকে এটা ফিল করতে না দেওয়া যে এইটা ওদের নয়, এখানে ওরা অতিথি হয়ে এসেছে, এইটা আমি মনে করি না বা মনে করাই না। আমার মনে হয় যে এটুকু বিশ্বাস করাতে পেরেছি আমাদের সকলের, সবার, একদম। ইভেন আমিও যখন যাই বন্ধু হিসেবে, তখন আমারও সেটাই মনে হয়। হ্যাঁ, মানে উৎসব মানেই তো সবার, মানে সেখানে সবাই আমরা সমান, মানে একদম মানে এবার তার সিনেমা এসে বলে তার ছুটি, সে আসবে চলে যাবে, তারপরে এইটা না, মানে একদম না, এটা সবাই মিলে হই হই করে একটা কাজ। এবং সিনেমা, নাটক, এগুলো তো সেলিব্রেশনের, মানে সবাই মিলে দেখবো হই করে। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, হই হই করে তো আমরা ছবি উৎসব, ওটা মানে যেখানে আমরা কাজও হয় এবং তার সঙ্গে সঙ্গে। তো 10 বছর তো প্রায় হলো, তো এবার এরপরে কি পরিকল্পনা ঋতুরঙ্গমকে নিয়ে, মানে কোন জায়গায় দেখতে চাইছিস, বা নিশ্চয়ই কোনো পরিকল্পনা করে রেখেছিস পরবর্তী কাজ বা কিছু, মানে কি পরবর্তী কাজ বলতে? যদি তুই ছবির কথা দেখ, আমাদের যে কালচারাল যে পার্টটা, সেটা তো চলছেই, সেটা যেভাবে চলে আর কি, বিভিন্ন রকমের প্রোডাকশন করা, সেগুলো নিশ্চয়ই পরবর্তীতে আরও মানে বিভিন্ন বিষয় নিয়ে প্রোডাকশন আমরা করবো মঞ্চের জন্য, সেগুলো করতেই থাকবো।
সেগুলো নিয়ে নিশ্চয়ই একটা ভাবনা চিন্তা আছে, বা সেটা আস্তে আস্তে হবে আর Grow কি। করবে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু ফেস্টিভ্যালটা নিয়ে ভীষণ একটা পরিকল্পনা কিনা জানি না, কিন্তু স্বপ্ন আছে। পরিকল্পনা মানে এটা তো তখনই হবে যখন আমার কাছে সেই জিনিসগুলো থাকবে স্বপ্ন পূরণের জন্য। তো স্বপ্ন আছে যে মানে এটাকে আমি খুব জোর দিয়ে দেখি, মানে ঋতুরঙ্গম হোম ফেস্টিভ্যালটা আমার কাছে অনেক বড় কিছু। তো সেটাকে আমি চাই যে একটা ভালো আরো আরো বিস্তৃত করতে, আরো আরো ছবি দেখাতে, সেটা চাই। আর আমাদের ছবিটাও আমাদের মানে সিনেমার বানানোর ক্ষেত্রেও সেটাও চাই আরো ভালো ছবি বানাতে। আর এই জন্মদিনের পরিকল্পনা কি, মানে বলছো জন্মদিনে স্পেশাল কি হচ্ছে ঋতুরঙ্গমের জন্মদিনের অ্যাকচুয়ালি 11ই নভেম্বর জন্মদিন। হয়তো আপনারা এই ভিডিওটা যেদিন দেখতে পাবেন আমি হয়তো এই 11ই নভেম্বরই আপনারা দেখতে পাবেন। আমরা ঠিক তার কয়েকদিন আগেই ভিডিওটা করছি। তো 11ই নভেম্বর দিনটাকে কোনো সেলিব্রেশন করার প্ল্যানিং করিনি। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল চলবে, ছবি দেখব। আর আমাদের দলের যেহেতু উইকেন্ডেতে আমরা বসি, শনিবারটা আমরা সবাইকে পাই, তো অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেক বছর কেক কেটে জন্মদিন সেলিব্রেশনটা করি। তো সেখানে কেউ আসতে পারবে কেউ আসতে পারবে না, সেটা ঠিক নয়, শনিবারটাকে ওই দলের দিনেই সবাই আসবে, সবাই মিলে হই হই করবো, কেক কাটবো, আর ঠিক তার পরের দিন আমরা ঘুরতে যাওয়ার একটা হ্যাঁ মানে আমরা বাইরে একটু ঘুরতে যাব, সারাদিন আমরা বাইরে হই হই করে ঘুরবো দলের সবাই মিলে। এটা দারুণ। যাই হোক, আর ছবির একটা প্ল্যানিং মানে আমাদের আরো হচ্ছে যে অস্তরাগের সাফল্যের পর, মানে হ্যাঁ অস্তরাগ সাফল্য, হ্যাঁ মানে আমি বলবো আমার বন্ধুদেরকে যারা এখনো দেখোনি, সময় সুযোগ পেলে দেখো। না দেখবে কি করে, এখনো তো ওটিটি রিলিজ হয়নি, বিভিন্ন ফেস্টিভ্যালে ওটিটি রিলিজ হয়নি। ঠিক মানে যদি কোনো মানে উৎসবে দেখার সুযোগ হয়, উৎসব অনেকগুলো উৎসবে মানে ভীষণ সফলতা এসছে অস্তরাগের, আমি জানি, আমি নিজেও দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে সিনেমাটি। এবং তার জন্য আমি অবশ্যই আমাদের যিনি প্রডিউসার কেভ প্রোডাকশনের ছবি, এটা তারা এগিয়ে না আসলে, মানে ওই যে বললাম না যে আমাদের কোনো কিছু ছাড়াই ওই যে ছবি বানানো, সেই জায়গা থেকে এই যে আমি বিশ্বাস করাতে পেরেছি অন্য কোনো প্রডিউসারকে যে তারা ইনভেস্ট করতে পারে, একটা ছবি বানাতে দিতে পারে আমাদেরকে দিয়ে, এইটাই আমার কাছে। তারপরে আমি সেই ছবিটা করে কি পেলাম না পেলাম সেটাও আমার কাছে তুচ্ছ, কিন্তু আমি যে একজনকে বিশ্বাস করাতে পেরেছি যে হ্যাঁ, বা যে এই ভরসার জায়গাটা। এবং সেখানে এটা বলতেই হয়, যখন ঋতুরঙ্গম নিয়ে কথা বলছে, কারণ অস্তরাগ একটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ বলে আমি মনে করি ঋতুরঙ্গমে, সেটা নিশ্চয়ই থাকবে। তো সেখানে সামনের কাজ কি আছে? সামনে একটা ছবি করার প্ল্যানিং চলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওটা পরে ওটা এখন না, ওটা পরে হবে। তো যাই হোক, আমাদের আড্ডা মোটামুটি মানে অফ ক্যামেরা চলতেই থাকে। অনেকক্ষণ বকবক করে ফেলেছি নাকি? তাই কি জানি না মানুষ। যাই হোক, আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা ঋতুরঙ্গমের সাথে থাকবেন, পাশে থাকবেন। হ্যাঁ অবশ্যই এটা বলবো যে ঋতুরঙ্গম, এই যে বললাম যে আমার কোনো রকম কোনো ইয়ে ছাড়া যে আমি ছবি মানে এই যে ঋতুরঙ্গমকে করা, সেটা তো আমি করতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্যই। কারণ বারবার যখন কোনো কাজ হয়, তারপরে যখন মানুষ এসে বলে যে দারুণ হয়েছে, বা ফেস্টিভ্যাল করার পরেও যখন মানুষ বারবার ফোন করে, এবং তুই বিশ্বাস কর মানে আমার হয়তো দীর্ঘায়িত হচ্ছে যে গেস্টরা এসেছিলেন আমাদের ফেস্টিভ্যালে এবারও, মানে আমি এটা বলছি যে চেন্নাইয়ের সুপারস্টার হিরোইন অ্যাক্ট্রেস দেবানী রাজকুমারন, ওনার মতন একজন ওখানকে উনি সুপারস্টার, তো উনি আমার ডাকে এসেছেন। উনি গিয়েও জানিয়েছেন, মানে পৌঁছে জানিয়েছেন যে এত ভালো লেগেছে, বারবার করে উনি ফোন করে ওভার দ্য মেসেজ জানিয়েছেন, আমাদেরকে ইনভাইট করেছে যে চেন্নাইতে আসার জন্য। তো এই প্রাপ্তিগুলো বিরাট, একদম একদম। আরো অনেকেই এসেছিলেন, এবং অনেকে এসেছিলেন, সবাই জানি। উৎপল স্যার, মানে উনি উনিও এবারই ন্যাশনাল আর্ট পেলেন, আগেও পেয়েছেন, বিরাট ব্যক্তিত্ব আর কি। তো এরা এত ভালোবাসেন, এত স্নেহ করেন, মানে উৎসবটা এই 3 দিন, এবার উনি প্রথম এলেন আর কি, যোগাযোগ অনেক দিনের। তো এসে এমন সুন্দরভাবে উনি গাইড করেছেন, থেকেছেন, মানে এই যে মানুষগুলো যারা অসম্ভব প্রাপ্তি, শ্রীলেখা ম্যাম যারা জড়িয়ে আছে, জেঠুর কথা তো বললাম, এবার যারা জড়িয়ে ছিলেন, জয়শ্রী ম্যাম, অলিভিয়া দি, পার্থ স্যার, মানে প্রত্যেকে, সমাধি তো এবার এসেছিলেন মানে প্রথমবার, তাও মানে এটাও মানে সমাধিও এর আগেও 2-1 আসতে গিয়েও আসতে পারেনি, ডেট ক্ল্যাশ করেছে। এবার আমাকে বলেছে যে তুই আমাকে বল যে আমি না আসতে পারছি না লাস্টের দিনটা, তুই তাহলে কবে আসবো বলতো, কোনো দিন আসবো, এইটা উনি বলেছেন। প্রথম দিন যেহেতু লাস্টের দিন ক্লোজিং থাকে, ওই দিনটাই আমাদের মানে গেস্টদের এটা অ্যাওয়ার্ড সেরিমনিতে আমরা একটু চাই যে গেস্ট, কারণ প্রথম দিন ইনঅগারেশনের সময় খুব একটা লোকজন, যেহেতু আমাদের
ফেস্টিভ্যালে খুব একটা সেটা হয় না। তো মানে ক্লোজিং সেরেমনির একটা আলাদা গ্ল্যামার থাকে, কিন্তু তাও কিন্তু উনি এসেছেন এবং এত ভালোবেসেছেন, এটা প্রাপ্তি। এর আগে অলোকনন্দা ম্যাম এসেছেন, মানে আরো যারা যারা এসেছেন, জয়া ম্যাম, তো জয়শ্রী, মানে এদের কথা না বললেই নয়। মানে এরা এসেছেন, ভালোবেসেছেন এবং পরবর্তীতেও যোগাযোগ রেখেছেন। এগুলোর থেকে আমি প্রচুর শিখেছি। মানে ভালো, এটা বলার কথা, যেহেতু আমরা এখন তো সবাই অনেক কাজ করছে, মানে ধর আমি কোনো কাজটাকে ছোট করি না, রিলস বল, হ্যাঁ যেটাই হোক, কিন্তু মানে আমার ফলোয়ার্স বেশি হয়ে যাচ্ছে বলে আমি বিরাট কিছু, সেইটা না। মানে সত্যি গুণী মানুষ যারা, তাদের মন থেকে ভালো হতে হয়, এইটা আমি খুব ফিল করেছি। এবং বোধহয় মাটির কাছাকাছি থেকে বোধহয় কাজটা করতে হয়। মানে সেটা আমাদের ফেস্টিভ্যালে যে ধরনের মানুষজন এসেছেন, তো তারা আমাকে এটা অন্তত ফিল করিয়েছেন যে তারা ভালো মানুষ। তো এইগুলো নিয়েই, এই রসদগুলো নিয়েই আমার বেঁচে থাকা। হ্যাঁ, এবং এই যে আমি এই শুধু ঋতুরঙ্গম নিয়েই বাঁচি, আমার আর কিচ্ছু নেই, এদিকে ওদিকে কিচ্ছু নেই। সেটা ঋতুরঙ্গম নিজেই এতটা বিস্তৃতি জুড়ে রয়েছে, তো সেখানে আর পাশাপাশি অন্য কিছু জায়গা নেই। তো যাই হোক, তো সেখান থেকেই এই আর কি। হ্যাঁ, মানে সবাই থাকুন, ভালোবাসুন, শুধু আমাদের সঙ্গে নয়, মানে যারা সুস্থভাবে অনেস্টলি কোনো কাজ করছে। এবং বাংলা সংস্কৃতির খুব খারাপ অবস্থা, এটা আমার বলাটা খুব জরুরি, কারণ যারা আমি দেখতে পাচ্ছি, হয়তো অনেক দীর্ঘায়িত হচ্ছে, যারা শুনবেন তারা শুনবেন, যারা শুনবেন না কিছু বলার নেই, কিন্তু এইগুলো বলা উচিত। যখন একটা ভিডিওই করছি আমরা, যে আমি প্রচুর ছবি দেখতে চাই, বাংলা ছবির প্রমোশন, মানে এনি ইন্ডিপেন্ডেন্ট কাজের কথাই বলছি। বাংলা ভাষাটাকে না একটুখানি ঠিক করে প্রয়োগ করুন, মানে সেটা খুব প্রয়োজন। মানে প্রচারের যারা কাজ করছেন তাদের কাছেও অনুরোধ যে তারাও একটু মানে সামান্য পড়াশোনা করাটা বোধহয় জরুরি। মানে বাংলা ছবির প্রচার করছেন, কিন্তু সেখানে এমন মানে শব্দ ব্যবহার করছেন যেখানে মিশ্র ভাষা, তাছাড়া প্রচুর মানে হিন্দি আর বাংলা মিশিয়ে একটা বাজে রকম। যদি হিন্দিতে প্রচার করতে হয় তাহলে হিন্দিতেই করুন, যদি ইংলিশে করতে হয় ইংলিশে করুন, যদি বাংলা সিনেমা বা অন্যান্য ভাষা সিনেমা তো বাংলা ল্যাঙ্গুয়েজকে নিয়ে না। আমার কথা হচ্ছে প্রত্যেকটা ভাষাকে আমি সম্মান জানাচ্ছি, নিশ্চয়ই আমার ভাষাটা আমার কাছে সবার আগে, কিন্তু প্রত্যেকটা ভাষাকে আমি সম্মান জানাচ্ছি। তো সেটা বললে হবে না যে আমি শুধু বাংলা। আমার ফেস্টিভ্যালে যখন অন্যান্য স্টেট থেকে কেরালা, এবার যেমন যারা যারা সব এসেছিলেন, তো আমি তো তাদের সাথে বাংলা কথা বলতে পারি না, আমাকে তো তখন ইংলিশে কথা বলতে হয়। তো সেক্ষেত্রে যদি প্রচার করতে হয় বাংলা ছবির বা বাংলা কাজের, ছবি বলবো না, ছবি বললে অনেক বড় একটা বিস্তৃত বোঝায়, সেসব বলার আমি কেউ নই, খুব সামান্য মানুষ। কিন্তু বাংলা সংস্কৃতিকে নিয়ে কোনো প্রচার করতে হলে বাংলা ভাষার প্রয়োগটা একটু ভালো করে করুন, মানে সঠিক বাংলা ভাষার প্রয়োগ করুন, সেটা আমার মনে হয়। বা লেখার সময় সঠিক বাংলা ভাষা লেখা হয়, কিউ কি থেকে কেন কি, মানে আরো প্রচুর যারা লটস অফ এক্সাম্পলস। তো ভালো থাকুন, মানে আমাদের কালচারটাকে বাঁচিয়ে রাখুন, কারণ খুব জরুরি। মানে আমাদের নিজস্ব সংস্কৃতি, শিক্ষা, ঐতিহ্য, এটাকে যদি আমরা বাঁচিয়ে রাখি তাহলে আমরা বোধহয় বেঁচে থাকবো। আমরা কোনোদিনই অন্য সব কিছুকেই আমরা ছুঁয়ে দেখবো, কেন দেখবো না? অন্য কোনো কিছুর সাথে কোনো বিরোধ নেই। আমি জিন্সও পরবো, আমি পাঞ্জাবিও পরবো, আমি টি শার্টও পরবো, সবই পরবো, সেটা নিয়ে কোনো বিরোধ নেই। আমি ইংলিশেও কথা বলবো, আমি চাইলে উর্দুতেও কথা বলবো, আমি স্প্যানিশেও কথা বলবো, কিন্তু আমার ভাষাটাকে অসম্মান করে নয়, বা এমন একটা আমার ভাষাটাকে ভুল বলবো না, আমার কালচারটাকে ভুলভাবে রিপ্রেজেন্ট করবো না। এটা খুব জরুরি। এবং ঋতুরঙ্গম কি করতে পেরেছে কি করতে পারেনি আমি জানি না, বা ভবিষ্যতেও কি করতে পারবো আমি তো জানি না, কারণ সবটা আমাদের হাতে থাকে না। আমি চাই ভালো কাজ করতে, আমাদের কিন্তু মূল মোটো ঋতুরঙ্গমের যে আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা। কারণ যে মানুষটার নামে ঋতুরঙ্গম, সেই মানুষটার এখন তো সোশ্যাল মিডিয়া খুললেই প্রচুর আরও ইন্টারভিউ দেখি, এছাড়া ঋতুদার যত ইন্টারভিউ আছে আগাগোড়া আমার সমস্ত মানে আমার ডাউনলোড করা, বারবার দেখি। মানে এই যে জীবন দর্শন, মানে ঋতুদাকে হয়তো আমি কোনোদিনও পাইনি সামনাসামনি, কিন্তু তার কাজগুলো রয়ে গেছে, তো সবার কাছেই রয়ে গেছে, কিন্তু কোথাও গিয়ে তিনি না থেকেও আমার কাছে আছে। মানে আমার খুব একটা সময় আক্ষেপ হয়েছিল যে ঋতুদা চলে গেলেন, মানে আমি তার সাথে কোনোদিনও মানে কোনো কাজ করার যে একটা স্বপ্ন দেখতাম সেটা হলো না। কিন্তু আমি এখন দেখি যে ঋতুদা আমায় যা দিলেন, এটার জন্য আমার কোনো আক্ষেপ নেই। মানে আমাকে অনেক কিছু উনি দিয়েছেন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ভালো থাকাটা খুব জরুরি।
আনন্দে থাকাটা খুব জরুরি। এখন যা চারিদিকে পরিবেশ পরিস্থিতি, মানুষের যা অবস্থা, মানসিক অবস্থা, আমরা তো শুধু বিনোদন করি না, অনেকে ভাবে যে হচ্ছে যে বিনোদন, সিনেমা মানেই বিনোদন, নাচ গান মানেই বিনোদন, সেটা নয়। হচ্ছে যে সেটাও একটা কাজ, এবং মানুষের মনকে ভালো লাগানোটাও অনেক বড় কাজ, কারণ মানুষ সবসময় ভালো নেই। তো ভালো থাকুন। অনেক বকলাম, অনেক এত দীর্ঘায়িত করার জন্য। আর তোকে থ্যাংক বলবো না, থ্যাংক ইউ নিয়ে বলতে নেই, নিজের লোকে থ্যাংক ইউ বলতে নেই। যাই হোক, ভালো থাকুন, ধন্যবাদ।